নম্বর ধানমন্ডি, সেখানে আবার রীতিমতো ভাঙচুর শুরু হয়ে গিয়েছে, পুলিশ নেমেছে, সেনা নেমেছে, এবং একই সঙ্গে ঢাকার রাজপথে সেই যে ছবিগুলো আমি একটু বলবো দেখানোর জন্য, রীতিমতো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং এখান থেকে দাদা যে প্রশ্নটা উঠে আসছে যে হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে কি তাহলে সেনাবাহিনীর শাসন জারি হচ্ছে 24 ঘন্টার মধ্যে, নাহলে রুখবে কে এই বিশৃঙ্খল পরিস্থিতি? না, প্রথমত হচ্ছে যে আমি টাইম ফ্রেমটা জানি না, কিন্তু আমি আপনাকে একটা প্রেডিক্ট তখন করেছিলাম, যে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আহ, সেখানে বাংলাদেশ জরুরি অবস্থার দিকেই ধাবিত হচ্ছে। কারণ এই জিনিসটা তো আসলে এখানেই থেমে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের আমরা যারা নেতাকর্মী আছি, আমরা আমাদের আমাদের এখানে রিয়াকশন থাকবে, এবং আমাদের কর্মসূচি অচিরেই হয়তোবা ঘোষণা করা হবে যে আমাদের পরবর্তী কর্মকাণ্ড কি। ফলে আপনার এখানে ডু অর ডাই সিচুয়েশন। আমাদেরকে তো আপনার এমন, যখনই আপনি আমাদেরকে কোণঠাসা করে আমাদেরকে মারার চেষ্টা করবেন, অর্থাৎ আমাদেরকে কোনো ধরনের স্পেস এখানে নাই, স্বাভাবিকভাবে আমার ব্রিদিং স্পেস যখন আমার থাকবে না, তখন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব এটাকে প্রতিরোধ করবার জন্য। একটি সরকারকে, একটি অবৈধ সরকার অবৈধভাবে আপনার উড়ে এসে জুড়ে বসে এখানে আপনার বিচারের রায় দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, এখানে আপনার এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এইগুলার রিপারকেশন আছে, এগুলোর পাল্টা রিপ্লাই আছে। এবং যখন এগুলো দেওয়া শুরু হবে, তখনই বাংলাদেশে আসলে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে, সেটি আপনি কাগজে কলমে তখন দেখতে পাবেন। তো এমতো অবস্থাতে আমি তো বাংলাদেশের সেনা শাসন ছাড়া বা জরুরি অবস্থা ছাড়া, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, কিন্তু তারা তো সেখানেও তো আসলে এন্ড অফ ওয়াকারুজ্জামান দ্য বসে ডেতে রয়েছেন, নিঝুম দা, সেখানেও তো ওয়াকারুজ্জামান বসে রয়েছেন, যার এই মুহূর্তে কোনো ভয়েসই নেই। তার দ্বারা কি সম্ভব হবে টেক ওভার করা? একটু কি আপনাকে বলে দেওয়া যেতে পারে যে আমি এই মুহূর্তে মন্তব্য করব না কোনো বিষয়ে, কিন্তু কেউই, কোনো সুনির্দিষ্ট ব্যক্তি শেষ কথা না আসলে। এটা আপনাকে একটু জানা রাখা ভালো। আচ্ছা, আচ্ছা, যে আলোচনাটা আমরা করছিলাম, এবং আপনি যেটা বারবার করে কিছুদিন আগেও বলেছেন যে বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের ভেতরেও একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকজন সেনা অফিসারকে সেখানে বন্দি করে রাখা হয়েছে, এই খবরগুলো তো বেশ আমরা কয়েকজন না, অনেক অনেক অফিসারকে, হ্যাঁ। প্রায় 14-15 জন অফিসারকে সেখানে আটক করে রাখা হয়েছে, এবং তাদেরকে কোনো ধরনের আইনজীবী নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। হুম। তাদের সাথে তারা এক একজন লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে মেজর পদমর্যাদা, তাদেরকে যেখানে হাবিলদার গুলোকে রাখা হয়েছে, যেসব সৈন্যকে আপনার কারাগারে রাখা হয়েছে, তারা দুর্ব্যবহার করছে। তাদেরকে সঠিকভাবে খাবার দাবারের ক্ষেত্রেও সেখানে অনিয়ম রয়েছে। সোজা কথা হচ্ছে যে ওই জায়গাতে যে কারাগার বানানো বানানো হয়েছে, সেখানে একটা এক ধরনের অমানসিক অকথ্য নির্যাতনের পর্যায়ে চলে গেছে। ফলে এগুলোর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছে, মিড লেভেলের অফিসার আছে, সিনিয়র অনেক অফিসার আছে, তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং আমি আগেই বলেছি যে সেনাবাহিনীর ভেতরে ক্র্যাক আছে, এবং পোলারাইজেশন ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। ফলে আহ, কোথা থেকে যে কি হবে, ইউ নেভার নো। আর আপনি যে 32 নম্বরের ভিডিওটা এখানে চলছে বা 32 নম্বরের কথা বলছেন, এই 32 নম্বরে কয়দিন আগে তারা ভেঙেছে, এই ফেব্রুয়ারিতে। এইখানে আর ভাঙা অবশিষ্ট আছেটা কি আপনি আমাকে বলেন। এরা ঘোষণা দিয়ে যখন নেমেছে, তখন আপনার সেনাবাহিনী, পুলিশ এটা ঠেকায় নেই। যখন তারা তাদের দলবল নিয়ে এসে একটা নাটক তৈরি করেছে, তখন এখানে ঠেকানোর অভিনয় করা হচ্ছে, যেটা আমরা ওই 32 ভাঙার সময় দেখেছি, সেনাবাহিনীর লোক এসেছে, এসে আবার চলে গিয়েছে। ফলে এখানে সেনাবাহিনী আসলে এই জায়গা, এই পুরো ব্যাপারটাকে আমার কাছে মনে হয় আজকের রায়ের সাথে সম্পর্কিত। এটা এক ধরনের নাটক, এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় না, এটা জাস্ট, এটা জাস্ট তাদের রুটিন একটা নাটক, পাবলিককে আপনার অনেকটা ডিরেইল করবার জন্য ভাবনাকে, এতটুকু। এর বাইরে আমি আসলে আর অন্য কিছু ভাবতে পারছি না। একদম, একদম। এই যে আমরা যে ডিপ স্টেট থিওরিগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কি এটাকে ডিপ স্টেট 3 বলতে পারি? কারণ মোহাম্মদ ইউনুসকে বসানো, তারপরে পাকিস্তানের অফিসারদের আসা, বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ইউএস এর নেভাল অফিসাররা তারা আসছেন, সেন্ট মার্টিন দখল করে নিচ্ছেন, এই মুহূর্তে ডেনমার্ক। তাহলে কি আমরা কি এটাকে ডিপ হ্যাঁ, মানে স্টেট 3 পুরো থিওরি? ব্যাপারটা, পুরো ব্যাপারটা তো একটা চক্র হারে ঘুরছে এখানে, হুম, মানে হুম। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি এটাকে আপনার সুবিধা মতো যে কোনো নামই আপনি দিতে পারবেন। ইয়েস, ডিপ স্টেট 3 সাউন্ডস রিয়েলি নাইস, কিন্তু আলটিমেটলি এখানে যেটা হয়েছে যে তাহলে সেটা হচ্ছে যে এখানে এক ধরনের কতগুলো দেশ চলে এলো দেখুন। আপনার বাংলাদেশের, যদিও বলতে খুব খারাপ লাগছে কারণ বাংলাদেশকে আমরা সবাই খুব ভালোবাসি, প্রত্যেকেরই একটা সূত্র বাঁধা রয়েছে বাংলাদেশের সঙ্গে, তাহলে কতগুলো দেশ চলে এলো? কিন্তু পাকিস্তান, আপনাকে আমেরিকা, কিন্তু কিন্তু তুরস্ক, এবার কি তাহলে ডেনমার্ক? তুরস্ক, এবং এখানে চায়নার অর্থায়ন ছিল, এটাও বলা হচ্ছে। এবং আপনাকে আমার একটা কথা বলে রাখা ভালো, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই পুরো যাত্রা, এই যে যা যাত্রা আপনি দেখছেন, এই যাত্রাটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বাই ডিফল্ট যাচ্ছে, কিন্তু যাত্রা কিন্তু ইন্ডিয়ার দিকে। অর্থাৎ বাংলাদেশের ভূমি ভারতের একটা প্রক্সি ওয়ারফিল্ড হিসেবে
ব্যবহার করা হচ্ছে। আলটিমেট টার্গেট যে ভারত, সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন কদিন একদম আগে হামলাতে। একদম গত সেখানে সোমবারই বাংলাদেশের যোগসাজশ এই যে নিয়ে ব্যাপকভাবে দিল্লির আলোচনা এই হচ্ছে। ঘটনার সঙ্গে বাংলাদেশের একটা যোগসূত্র তো উঠে আসছিলই, এবং সেখানে যে হ্যাঁ আরো, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা যেটা বলছি। হ্যাঁ, মানে ডেফিনেটলি। সো এই এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে এই পুরো জায়গাটার মূল টার্গেট ভারত। আমি আমি আগেই বলেছি যে ভারতকে দুর্বল করা, ভারতের গণতন্ত্র যাত্রাকে প্রতিহত করা, এগুলো এই যে পাকিস্তানি পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ, অন্য কিছু না। মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই বলেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই বলেছিলেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা বিজনেস করতে চাই, কারণ তাদের কোনো সাগর নেই, বঙ্গোপসাগরকে আমরা ব্যবহার করে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা ব্যবসা করতে চাই। সেই কারণেই কি চট্টগ্রামের দ্বার এইভাবে ওপেন করে দেওয়া হচ্ছে, ডেনমার্কের একটা কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে? না, আমি ওই ওই সেভেন সিস্টার্স এর ওই জায়গা থেকে যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টের জায়গাতে আচ্ছা। ইন্দো প্যাসিফিক দখল নেওয়া, তারপরে এখানে নেভাল বেস, এখানে সাবমেরিন বেস, এই প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ এখানে তাদের এখানে সামরিক শক্তিকে বৃদ্ধি করা, এবং সামরিক শক্তির বৃদ্ধির মাধ্যমে ইন্দো প্যাসিফিকে তাদের দখল নিয়ে চায়নার যেই এক ধরনের শক্তি সামর্থ্য রয়েছে এই অঞ্চলটাতে, সেখানে হস্তক্ষেপ করা এবং ভারতকে এক ধরনের হুমকির মধ্যে রাখা। এই এই কয়েকটা বিষয়কে আমি আসলে কারণ হিসেবে মনে করি। এটি গ্লোবাল পলিটিক্সের অংশ। বাংলাদেশকে শুধুমাত্র আপনার ওই যে বলে যে নারিকেলের ছোবড়া আমরা বলি, অর্থাৎ জাস্ট বাংলাদেশকে একটা ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যবহার করা হচ্ছে। নারিকেলের ছোবড়া ব্যবহার হয়ে যাবে, ফেলে দেবে। একদম একদম। আমি আরেকবার একটু দেখাবো যে যে চট্টগ্রাম বন্দর, কিছুদিন আগেই মোহাম্মদ ইউনুস সেখানে গিয়েছিলেন, কি বলেছিলেন চট্টগ্রাম বন্দর নিয়ে, তার কি প্ল্যান ছিল, একটু ছোট্ট করে শোনাবো। বন্দরের কাজ, বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা, এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে ফেলো। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। এই ইঙ্গিতটা মোহাম্মদ ইউনুস আগেই দিয়েছিলেন যে চট্টগ্রাম বন্দরকে বিশ্বের সব থেকে সেরা বন্দর তিনি করতে চান, আপনিও শুনলেন যে, এবং তিনি বলেছিলেন যে সবাইকে ডাকা হোক, তাহলে ডাকো। এটা উনি কি বোঝাতে চাইলেন, যে স্বচ্ছভাবে তুলে দেওয়া হয়েছে নাকি এর পেছনেও কোনো অঙ্গুলি হেলন রয়েছে?